Assalamu alaikum, dear learners. Welcome all of you to this session of changing speech of passage narration. And today we are going to learn how to change a passage narration into indirect passage narration. প্রথমে আমরা একটি সহজ বোর্ড দিয়ে শুরু করব। সেটি কুমিল্লা বোর্ড 2018 তে যে প্রশ্নটি এসেছে আমরা প্রথমে সেটির অ্যান্সার করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। This is our first question for the exercise of passage narration. Let us start with this passage narration and try to solve it. প্রথমে আমাকে প্যাসেজ নারেশন করার সময় যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হলো পুরো প্যাসেজ পড়ে নিতে হবে। নাম্বার 1, পুরো প্যাসেজটি পড়ে নিতে হবে একবার, সরি। এরপর দেখতে হবে কার কার মধ্যে কথা হচ্ছে, অর্থাৎ দুইটা পার্টি অথবা দুইজন ব্যক্তির মধ্যে যে কথা হয় সেই দুইজন ব্যক্তিকে আমাদের খুঁজে বের করে নিতে হবে। প্রথম পড়ে নিতে হবে পুরোটা। কেন পড়ব? কারণ কে কে কথা বলছে এদেরকে বের করে নিতে হবে আমার। দ্বিতীয়ত, কোন কথাটি কে বলেছে, কোন কোন অংশ কে বলেছে এটা বুঝে নিতে হবে। ওকে, লেট আস রিড at first. My friend said to me, "Why are you reading this hour? Why are you reading this hour?" It's time for prayer. It's time for prayer. Let's go out for a walk. After saying prayer, ইনভার্টেড কমা একটি, কিন্তু সেন্টেন্স রয়েছে তিনটি। এই তিনটি সেন্টেন্স কি আলাদা আলাদা ব্যক্তি বলেছে না একই ব্যক্তি বলেছে? যেহেতু একটি ইনভার্টেড কমা, একই ইনভার্টেড কমার মধ্যে সকল কথা একজনই বলে। এই পর্যন্ত যত কথা হয়েছে সব বলেছে মাই ফ্রেন্ড। ওকে, কথা হচ্ছে কাদের মধ্যে? মাই ফ্রেন্ড এবং আই অর্থাৎ মির মধ্যে। তো এই তিনটি কথা, প্রথম ফার্স্ট 3 সেন্টেন্সেস আর স্পোকেন বাই আর টোল্ড বাই মাই ফ্রেন্ড। এরপর লাস্ট সেন্টেন্সটি বলেছি আমি, আই। তাহলে আমার দুইটা পার্টি পাওয়া গেল যে কার কার মধ্যে কথা হচ্ছে। কথা হচ্ছে আই এবং মাই ফ্রেন্ড, আমি এবং আমার বন্ধুর মধ্যে কথা হচ্ছে। এখানে একটি বিষয় যে বন্ধু, আমি এবং আমার বন্ধু, আমি তো আই, কিন্তু মাই ফ্রেন্ড এর বেলায় যেহেতু এটি একটি কমন নাউন, সুতরাং আমি এটাকে হি হিসেবেও ধরে নিতে পারি, আবার সি হিসেবেও ধরে নিতে পারি। তো আমি আজকে এই প্রশ্নটির উত্তর দিব মাই ফ্রেন্ডকে হি হিসেবে, তোমরা এটাকে সি হিসেবেও ধরে নিতে পারো। ওকে, এরপর যে জিনিসটি খেয়াল রাখতে হবে আমার, যে যখন যেই কথা বলে, যখন কোনো ব্যক্তি কোনো কথা বলবে তখন সে হবে সাবজেক্ট, আর অন্য ব্যক্তি হবে তখন অবজেক্ট। অর্থাৎ প্যাসেজ নারেশনে প্রত্যেকবার সাবজেক্ট এবং অবজেক্ট দেয়া থাকে না, এটা বুঝে নিতে হয়। যে কথা বলবে সে হবে সাবজেক্ট, অন্য ব্যক্তি তখন হবে অবজেক্ট। অন্য ব্যক্তিকে অর্থাৎ অবজেক্টকে বারবার মেনশন করা হয়তো বা থাকবে না, কিন্তু আমাকে বুঝে নিতে হবে যে অন্য ব্যক্তি তখন অবজেক্ট, তখন ওই ব্যক্তি। ওকে, তাহলে আমরা শুরু করি অ্যান্সার। প্যাসেজ ন্যারেশনের অ্যান্সার। প্রথমে মাই ফ্রেন্ড সেড টু মি, হোয়াই আর ইউ রিডিং দিস আওয়ার। এখানে সাবজেক্ট এবং অবজেক্ট উল্লেখ করাই আছে। যদি কখনো প্রথম সেন্টেন্সে সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট তো থাকবে, অবজেক্ট উল্লেখ না থাকে, তারপরেও আমি প্রথম সেন্টেন্সের অবজেক্ট লিখে নিব।
আবারও বলি, প্রথম সেন্টেন্সে যদি কখনো অবজেক্ট না থাকে আমাকে লিখে নিতে হবে। সাবজেক্ট এবং অবজেক্ট আমি খুঁজে বের করে এবং প্রথম সেন্টেন্সেই শুরুতেই আমি সাবজেক্ট এবং অবজেক্টের কথা এবং সম্ভব হলে নাউন থাকলে নাউন দুটোই লিখব, অর্থাৎ নাম আগে লিখব, তার পরবর্তী সেন্টেন্সগুলোতে আমি প্রোনাউন ব্যবহার করব। এরপর শুরু করি। তাহলে এখানে দুটোই, একটি নাউন এবং আরেকটি প্রোনাউন। তাহলে মাই ফ্রেন্ড, প্রথম সেন্টেন্সটি আমার যেরকম আছে সেরকমই লিখব, অর্থাৎ যেই ফর্মে আছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আছে, তাহলে আগের ইন্ট্রোগেটিভ সেন্টেন্স সিঙ্গেল সেন্টেন্সে যেভাবে শিখেছি সেইভাবেই লিখব, অতিরিক্ত কিছু লিখতে হবে না। মাই ফ্রেন্ড আস্ক মি, মাই ফ্রেন্ড আস্কড মি, এখানে সেই টু দুটির পরিবর্তে আস্কড হয়েছে, টু উঠে এটা লিখতে হবে না, মাই ফ্রেন্ড আস্কড মি। এরপর ইন্ট্রোগেটিভ সেন্টেন্স শুরু হয়েছে রিলেটিভ প্রোনাউন দিয়ে ওয়াই। এরপর আমি জানি সাবজেক্ট আগে আসে আই, ওয়াইটা মিকে ফলো করে, ইউটা মিকে ফলো করে আই হবে। আই ওয়াজ রিডিং দ্যাট, দিস আছে দ্যাট হবে, দ্যাট আওয়ার, ফুল স্টপ, আমাকে ফুল স্টপ দিতে হবে কারণ এটি আমাকে অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। প্যাসেজ ন্যারেশন বা চেঞ্জিং স্পিচের সময় আমাদেরকে সেন্টেন্সটি পরিবর্তন করে, প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যেমন নিয়ম, সিঙ্গেল সেন্টেন্স বা ডিটাচড সেন্টেন্সের ক্ষেত্রেও একই নিয়ম। কি, এটি যেই ফর্মেই থাকুক না কেন আমাকে অ্যাসার্টিভ ফর্মে লিখতে হবে। ওকে, এটি আমার অ্যাসার্টিভ ফর্ম হয়েছে। এরপর দেখতে পাচ্ছি আমি আরেকটি বাক্য রয়েছে একই ইনভার্টেড কমার মধ্যে। একই ইনভার্টেড কমার মধ্যে এখানে তিনটি বাক্য রয়েছে, এটি হলো আমার দ্বিতীয় বাক্য। তো একই ইনভার্টেড কমার মধ্যে যদি এরকম দ্বিতীয় বাক্য লিখব তখন আমরা দেখব দ্বিতীয় বাক্যটি কি। দ্বিতীয় বাক্যটি অ্যাসার্টিভ আছে। তো দ্বিতীয় বাক্য যদি অ্যাসার্টিভ হয় তাহলে সেটি লেখার আগে আমরা লিখব and added that, also added that। আবার সাবজেক্ট সহ লিখতে পারি, সাবজেক্ট প্লাস added that প্লাস দ্বিতীয় বাক্য। তো আমি শুধু and added that-ই লিখলাম, added that। আমি এখানে লিখতে পারতাম he also added that, অথবা he further added that, অথবা he added that-ও লিখতে পারতাম। লিখলাম and added that, this also correct, and added that it, আমরা জানি it থার্ড পারসন it অর্থাৎ থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না, সেজন্য it এভাবেই থেকে গেল। it was time, এই যে ইটের সঙ্গে অ্যাপোস্ট্রফি এস, এটা ইজ বোঝায়, সুতরাং সেটি ওয়াজ হয়ে যাবে, প্রেজেন্ট আছে পাস্ট হবে, এই জন্য ইট ওয়াজ টাইম ফর প্রেয়ার। এরপর যেটি হয়েছে সেটি হলো তৃতীয় আরেকটি বাক্য রয়েছে এবং এটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স এবং লেটস দিয়ে শুরু হয়েছে। তো আমরা জানি লেটস দিয়ে শুরু হলে সেই ক্ষেত্রে আমাকে সাবজেক্ট, আমার কিন্তু সাবজেক্ট এটাই, সুতরাং আমি এখানে লিখব সাবজেক্টের পরে কি, লেটস দিয়ে শুরু হলে হি অলসো, অথবা আমি এভাবেও লিখতে পারি দেন, শুরুতে লিখতে পারি দেন হি proposed to me। এই বাক্যের ইনভার্টেড কমা
উঠিয়ে দিয়ে দ্যাট বসবে, যেহেতু লেটস দিয়ে শুরু হয়েছে, এবং লেটস এর এখানে এস হবে, লেটস এর অ্যাপোস্ট্রফি হবে, লেটস এর পরিবর্তে আমাকে উই শুড অথবা দে শুড বসাতে হবে। তো যদি কথা হয় ফার্স্ট পারসন এবং অন্য পার্সনের মধ্যে, তাহলে অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যে কোনো একজন যদি ফার্স্ট পারসন হয়, আবারও বলি, যে কথা বলছে তাদের মধ্যে দুজনের বা দুইটা পার্টির যে কোনো একজন যদি সাবজেক্ট বা অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়ে থাকে, তাহলে আমাকে উই শুড লিখতে হবে লেটসের বদলে। আর যদি দুইজনের কোনো জনই ফার্স্ট পারসন না হয়, তাহলে আমাকে কি করতে হবে, দে শুড লিখতে হবে। তো আমি এখানে যেহেতু অবজেক্ট হলো মি ফার্স্ট পারসন, সুতরাং আমাকে এখানে উই শুড লিখতে হবে। উই শুড প্রপোজ টু বি দ্যাট উই শুড go out for a walk after saying prayer. After saying prayer, we should go out after saying prayer. We should go out for a walk after saying prayer. Okay, তিনটি বাক্যই আমি লিখে ফেললাম। অতিরিক্ত কিছু লিখতে হয়েছে? হ্যাঁ, সামান্য কিছু। এইখানে অ্যান্ড অ্যাডেড দ্যাট, আর এইখানে দেন। এছাড়া ডিটাচ সেন্টেন্সের যত নিয়ম ছিল সব নিয়মই আমাকে প্রয়োগ করতে হয়েছে। বা সিঙ্গেল সেন্টেন্সের প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে সিঙ্গেল সেন্টেন্স এর যত নিয়ম, সব নিয়ম প্রয়োগ করার পরে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে শুধু 2টি বা 3টি বা 4টি অতিরিক্ত শব্দ লিখতে হয়। সুতরাং প্যাসেজ ন্যারেশন এমন কোনো জটিল বিষয় নয়, খুবই সহজ ব্যাপার। যদি তুমি সিঙ্গেল সেন্টেন্সগুলো আয়ত্ত করতে পারো, তাহলে এগুলো কোনো ব্যাপারই নয়। তাহলে এরপর আমরা দ্বিতীয় যে বাক্যটি রয়েছে সেটি দেখব। ইয়েস, আই অ্যাগ্রি উইথ ইউ, সেইড আই। এটি বলেছে আই, সুতরাং এই ক্ষেত্রে আই হলো সাবজেক্ট, আর ফ্রেন্ড বা হি বা হিম হলো তার অবজেক্ট। যেহেতু কথাটি বলেছে আই, সুতরাং এখানে সাবজেক্ট হবে আই। আমি বলেছি যে কথা বলবে সে হবে সেই বাক্যের সাবজেক্ট, আর অন্য ব্যক্তি তখন হবে অবজেক্ট। সুতরাং এখানে এই বাক্যে সাবজেক্ট হলো আই, এই যে আই পরে দেয়া আছে, আর অবজেক্ট হবে ফ্রেন্ড অথবা হি। তো সেইড আই এটা পরে আছে, এরকম যে বলবে তাকে তার উল্লেখ পরে থাকবে অনেক সময়, কিন্তু লেখার সময় আমরা এটা পরে রাখবো না, এটা সাবজেক্টকে আগেই নিয়ে আসব। তাহলে আমার আই সামনে আসবে এবং ইয়েস আছে। প্যাসেজ ন্যারেশনের এর আর্লিয়ার যে এপিসোড আমরা পড়েছি, সেখানে আমরা শিখেছিলাম কি, যে ইয়েস থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড অথবা অ্যান্সার্ড ইন দ্য অ্যাফার্মেটিভ। আবারও বলি, সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, এটুকু লিখতে হয়। তো আমি লিখব এখন তাহলে আই replied in the affirmative. I replied in the affirmative
এইখানে অ্যাফার্মেটিভ বানানটি এবং নেগেটিভ এই দুটো বানান স্টুডেন্টদের অনেক বেশি ভুল হয়ে থাকে, সুতরাং এটি খেয়াল রাখতে হবে। আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, যেহেতু আমার এই ইয়েসের পরে কমা রয়েছে, তার মানে ইয়েসের সাথে আরও অংশ রয়েছে, এটা শেষ সেন্টেন্সের শেষ অংশ নয়, এটা প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আরেকটি সেন্টেন্স আছে, সুতরাং আমাকে ইয়েসের পরে আরও কিছু লিখতে হবে। কি? রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ দ্যাট, অথবা সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট। এই যে অ্যাসার্টিভ বাক্য, সুতরাং আমি এখানে দ্যাট লিখতেও পারি, আবার সেইড দ্যাট লিখলেও পারি, কারণ এটি অ্যাসার্টিভ। অথবা আমি লিখতে পারি অ্যান্ড অ্যাডেড দ্যাট, অ্যান্ড অ্যাডেড দ্যাট, অর্থাৎ ইয়েস থাকলে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট, subject plus replied in the affirmative that, subject plus replied in the affirmative and said that, তিনভাবে লেখা যায়। তো আমি আজকে লিখব and added that, and added that, সাবজেক্ট কি? I replied in the affirmative and added that, এরপর দ্বিতীয় বাক্য আমার শুরু হবে। I মানেই হলো আইকে আই ফলো করলে আই হবে। I ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে অ্যাগ্রি, এটার পাস্ট ফর্ম করে দিলাম। I agreed with you, এই যে ইউ রয়েছে এটি হলো আমার অবজেক্টকে ফলো করবে, কিন্তু এই বাক্যের অবজেক্ট স্পষ্টত এখানে দেয়া নাই, কিন্তু আমি বুঝতে পারছি কার সঙ্গে বলেছে কথা। বলেছে আই, কিন্তু কাকে বলেছে? মাই ফ্রেন্ডকে, আমি আমার বন্ধুকে বলেছি, সুতরাং আমার বন্ধু বা হি হচ্ছে এখানে অবজেক্ট। তো ইউ যদি অবজেক্ট ফ্রেন্ডকে ফলো করে, তাহলে এখানে ইউটা হচ্ছে অবজেক্টিভ ইউ, ইউ সাবজেক্টিভও হয়, আবার ইউ অবজেক্টিভ ফর্মও হয়। প্রিপোজিশনের পরে যে ইউটি থাকবে, আমরা গ্রামার রুলসের প্রিপোজিশনের স্ট্রাকচার অনুযায়ী জানি যে প্রিপোজিশনের পর যদি কোনো পার্সনের প্রোনাউন বসাতে হয় বা কোনো কিছু বসাতে হয়, তাহলে সেটির অবজেক্টিভ ফর্ম বসে। তো এটার অবজেক্টিভ ইউ এখানে উইথ প্রিপোজিশন এবং ইউটি হলো অবজেক্টিভ ফর্মে আছে, অর্থাৎ 2 নাম্বার ফর্মে আছে। তাহলে হি, হিম, হিজ, আমরা জানি হির 2 নাম্বার ফর্ম হলো হিম, সুতরাং এখানে উইথ ইউ পরিবর্তিত হয়ে হিম হবে, কারণ এটি আমার বন্ধুকে বোঝাচ্ছে, উইথ হিম। সুতরাং আমরা খুব সহজেই এইভাবে অ্যান্সারগুলো করতে পারি, যদি একটু সিঙ্গেল সেন্টেন্সের ডিটেলসড সেন্টেন্সের ন্যারেশনগুলো একটু রিভাইজ করতে থাকি, তাহলেই আর এমন খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। তাহলে এখানে আমরা প্যাসেজ ন্যারেশনের যে নিয়মটি আমরা দেখলাম, যে ইগুলো আমরা দেখলাম, এখানে যে অতিরিক্ত কিছু বসাতে হয় সেটি কি কি ছিল আমরা একটু আরেকবার দেখে নিই, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ওকে, প্রথমত আমরা প্রথম সেন্টেন্স লেখার পর দ্বিতীয় সেন্টেন্সের বেলায় দেখব দ্বিতীয় সেন্টেন্সটি অ্যাসার্টিভ কিনা। যদি দ্বিতীয় সেন্টেন্স অ্যাসার্টিভ হয়ে থাকে, তাহলে আমরা লিখেছি অ্যান্ড অ্যাডেড দ্যাট, এটা আমি এই যে ফুল স্টপ উঠিয়ে দিয়ে একটা সেন্টেন্সে পরিণত করতে পারি, সেক্ষেত্রে এটা ছোট হাতের দিতে হবে, স্মল লেটারে লিখতে হবে। অ্যান্ড অ্যাডেড দ্যাট ইট ওয়াজ টাইম ফর প্রেয়ার, তারপরে লিখেছি দেন। দেন কিভাবে লিখলাম? দেন এই যে প্রথমটা অ্যান্ড অ্যাডেড দ্যাট লেখার পর আমরা আবার দ্বিতীয়টাতে দেন, তারপরে আবার লিখব হি অলসো ইত্যাদি। তাহলে দেন, তারপর হি প্রপোজড টু মি, এই যে লেটস থাকার কারণে প্রপোজ টু লিখতে হয় এবং অবজেক্ট লিখতে হয়।
প্রপোজ টু মি এবং ইনভার্টেড কমার বদলে দ্যাট বসেছে, মানে যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স লেটস দিয়ে শুরু হয়েছে, সুতরাং আমাকে এখানে প্রথমে দ্যাট কনজাংশন হিসেবে লিখে তারপরে এইখানে লিখতে হবে। তো লেটস যদি হয়, লেটস থাকলে লেটস বাদ দিয়ে আমাদেরকে লিখতে হবে উই শুড অথবা দে শুড। এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন, বাইরে যারা কথা বলছে তাদের মধ্যে যে কোনো একজন ফার্স্ট পারসন, অর্থাৎ অবজেক্ট ফার্স্ট পারসন, সুতরাং আমাকে উই শুড লিখতে হবে। উই শুড গো আউট ফর আ ওয়াক, এরপর আফটার সেইং প্রেয়ার আই রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। এই যে ইয়েস ছিল, এর কারণে ইয়েসের কারণে আমাকে লিখতে হবে সাবজেক্ট প্লাস রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট আই অ্যাগ্রিড উইথ হিম। ওকে, তো এটি হলো প্যাসেজ ন্যারেশনের একটি প্রথম আমাদের এক্সারসাইজ। এভাবে যদি আমরা প্যাসেজ ন্যারেশনগুলো প্র্যাকটিস করতে পারি নিয়ম মেনে মেনে, খুব সহজে ধৈর্য ধরে, প্রথম 2-1টি হয়তো বা আমাদের প্রবলেম হতে পারে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।